রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আজকে এই যে নির্বাচনী যে আলোচনা, নির্বাচন নিয়ে যে আলোচনা যেটা এখানে হচ্ছে, তার জন্য আমাকে আসতে হয়েছে কলকাতা থেকে। আর আমার সঙ্গে আছেন এখানে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র কুমার তিওয়ারি। অনেকেই জিতেন্দ্র কুমার তিওয়ারির নাম শুধু জানেন নয়, এখানে মানে সারা রাজ্যেই জানেন, কারণ এখানে তিনি জিতেন তিওয়ারি বলে পরিচিত তো বটেই, এমনকি রাজ্যে অন্যত্র তিনি সেবার নামেই পরিচিত। এখন জিতেন তিওয়ারি বলেই বলবো আমি অনেকের সুবিধের জন্যে। উনি এই পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, তৃণমূলের বিধায়ক ছিলেন, উনি আসানসোলের মেয়র ছিলেন, এবং আসানসোলের মেয়র থাকাকালীন একটা তার যাকে বলা হয় সুনাম হয়েছিল, কারণ বিভিন্ন কাজের জন্য হয়েছিল। তারপরে কিন্তু উনি যখন পরে দাঁড়ালেন, বিজেপিতে চলে এলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন। কেন গিয়েছেন তার একটা কারণ ছিল, কারণ এমনিতেই তৃণমূলের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন জিনিস, অনেক রকমের অসুবিধে ছিল তখন, এবং বিজেপিতে অনেকেই তখন তৃণমূল থেকে এসেছে, উনিও এসেছিলেন। কিন্তু উনি তারপরে বিজেপির হয়ে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বর থেকে খুব সামান্য মার্জিন, ৩,২০০ এই মার্জিনে এখন যিনি বিধায়ক আছেন পাণ্ডবেশ্বরে, মানে যে তৃণমূলের বিধায়ক আছেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে হেরে গেলেন। আমি যা দেখতে পাচ্ছি এখানে খুব সামান্য ভোটে হেরে গিয়েছেন। কিন্তু এইবারের ভোটটা যা হয়েছে, এ তো আরও হাড্ডাহাড্ডি বলে বলা হচ্ছে, বাইরে সকলের কাছে এটা মনে হচ্ছে। এবং সেটা হাড্ডাহাড্ডি নাকি উনি জিতবেন, নাকি উনি ভাবছেন যে সত্যি হাড্ডাহাড্ডি হয়েছে বলে বলা মুশকিল শেষ পর্যন্ত কি হবে। এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে যেটা আমার আরেকটা প্রশ্ন থাকবে, যে এখানকার বিধায়ক তিনি যদি হন, তাহলে তিনি কি করতে পারবেন বা কি করতে চাইবেন, বা সেটা করার তার আদৌ ক্ষমতা থাকবে কিনা। আমি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে আপনি ভোটে এই যে সাংঘাতিক সকাল থেকে রাত্রির অবধি ঘুরলেন, ভয়ঙ্করভাবে ঘুরলেন, তো আপনার যে প্রতিপক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার সম্পর্কে আপনি দেখলাম অনেক জায়গায় বলেছেন যে লোকে ভয়ে নাকি দরজা জানলা বন্ধ করে রাখে, কারণ তাকে আপনি কি বলেছেন যেন, ঠিক রিকালেক্ট করতে পারছেন না। আসলে তিনি বলছিলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে লোকে ভয় পেয়ে নাকি দরজা জানলা বন্ধ করে রাখে। এটা ঠিক কি না ঠিক উনি জানেন, কিন্তু কেন সেটা আপনার নিশ্চয় মনে আছে, যে কেন লোকে ভয়ে দরজা বন্ধ করে রাখবে। দেখুন, নির্বাচনের আগে আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন স্টেটমেন্ট দিই, নির্বাচনের পর ওই স্টেটমেন্টগুলোতে স্টিক না করে থাকাই ভালো। এবার আমরা ফেয়ার প্লেতে নেমে যাই, এটাই বেটার হবে। নির্বাচনের সময় যারা সঙ্গে থাকে তাদের মনোবল বাড়াবার জন্য, তাদেরকে আরো উৎসাহ যোগানোর জন্য, তাদের সাহস বাড়াবার জন্য, তাদের মন থেকে ভয় ভীতি কাটাবার জন্য অনেক ধরনের স্টেটমেন্ট দিতে হয়। তো ন্যাচারালি আর ওই নির্বাচনের সময় যা বলেছি এখন আর সব নিয়ে আলোচনা না করে। এই নির্বাচনে কি হবে মনে হচ্ছে আপনার? দেখুন, আপনার অবস্থাটা কি, দেখুন পরিস্থিতি। মানুষ নির্বাচনের দিন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। নির্বাচনের 3 দিন আগে থেকে নরেনবাবু একটা জিনিসে এগিয়ে আছেন, যেটা বিভিন্ন পাড়ায় পাড়ায়, গরিব পাড়ায় মদ পয়সা এগুলো ডিস্ট্রিবিউট উনি করতে পেরেছেন। এবার এগুলোর কোনো ইফেক্ট হয়েছে কিনা আমি ঠিক জানি না। এগুলো যদি কোনো ইফেক্ট না হয়ে থাকে তাহলে উনি পরাজিত হবেন। আর এগুলোতে যদি ইফেক্ট হয়ে যায়, অনেকে আমাকে বলছেন যে এটা এখন আর হয় না, ওই 5 বছর আপনি কিছু করলেন না, 2 দিন আগে গিয়েও কাউকে অর্থ দিয়ে দেবেন আর তো সহজে মানুষকে কিনে নেওয়া যাবে, এটা হয় না। হয় কিনা সেটা আমার কোনো অভিজ্ঞতা নেই। তো ওই 3 দিন আগে যা পেরেছেন উনি করেছেন, ভোটের দিন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটই হয়েছে। এবার দেখা যাক কি হয়। আমার বক্তব্য হচ্ছে, আপনি যে বলছেন এটা মদ এবং টাকা পয়সা বিলি করেছেন, আপনার
নির্বাচন কমিশনে আপনারা কমপ্লেন করেন? এই নির্বাচন কমিশন তো আপনাদের কথাতেই চলছে, না, না, একদম তো আপনাদেরই নির্বাচন কমিশন না, যা আপনারা বলেন তাই করে, বরাবর করে। না, এটা ঠিক না। তাহলে আপনি আটকাতে পারলেন না কেন? পারলাম না, সে আমার টিম ছিল না। রাত 12টায় 1টা 2টোর সময় আমার সে টিম ছিল না যে গিয়ে ধরতে পারবে, বা জানতে পারলেও সেটা প্রতিরোধ করার মতন শক্তি আমার ছিল না, তাই পারিনি। এই যে আপনি যে বলছেন প্রতিরোধ করার শক্তি আপনার ছিল না, তার মানে আপনার টিম না থাকা মানে সাংগঠনিকভাবে যে সাহায্যটা আপনাকে বিজেপির করা উচিত ছিল সেটা করেনি। না, বিজেপি পুরো সাহায্যই করেছে। লাস্ট 2 বছর ধরে সংগঠন গড়ার কাজ আমি ওখানে করেছি, কিন্তু আপনি জানেন যে এটা অসম লড়াই, আর আমরা তো ফেয়ার প্লেতে বিশ্বাস করি। ন্যাচারালি ফেয়ার প্লেতে যা যা পন্থা অবলম্বন করতে হয় সেগুলো আমরা জানি, কিন্তু আনফেয়ার মিনসে কি কি করতে হবে না করতে হবে সে ট্রেনিং আমাদের হয়নি। তো এবার হঠাৎ যদি কেউ আনফেয়ার মিনস ইউজ করে, এটা তো কাম্য না যে ভোটের সময় কেউ মদ বিতরণ করবে, অর্থ বিতরণ করবে, এটার জন্য প্রস্তুতি কেউ নেয় না। আমরা ভাবিনি যে এটা হবে, কিন্তু হয়েছে, আর কি করা যাবে। দেখুন, আপনি নিজেও তৃণমূলে ছিলেন, আপনি নিজেও নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানেন, আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, আপনি তার ব্লকে হেরেছিলেন, অন্য ব্লকে জিতেছিলেন, ফরিদপুর ব্লকে জিতেছিলেন, গিয়ে বিধায়ক হয়েছিলেন, এবং আপনি খুব ভালো রকম করে জানেন যে তৃণমূলে কিভাবে লড়াই হবে। এটা আপনার নিশ্চয়ই জানা উচিত ছিল, কেন আপনি সেভাবে প্রস্তুতি কেন নিলেন না? তো আমি এবার মনে করুন, যদি ওনার লোকেরা যদি বোমা ছুটতে শুরু করে, তাহলে আমাকে বম স্কোয়াড রেডি করতে হবে। ওনারা যদি পিস্তল চালান, তাহলে আমাকে পিস্তল চালাবার লোক রেডি করতে হবে। আমি তো এই কারণে পলিটিক্সে আসিনি, আমি তো এগুলো করার জন্য পলিটিক্সে আসিনি। আমি একটা দর্শনকে বিশ্বাস রেখে পলিটিক্সে এসেছিলাম। মানে কলেজ রাজনীতি থেকে, কলেজের সময় রাজনীতি করতাম, প্রতিবাদী চরিত্র আমাকে টানতো, সেটা দেখে পলিটিক্সে এসেছিলাম। আমি পরবর্তী ক্ষেত্রে এই পলিটিক্সে টিকে থাকার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য এসবও করতে হবে, এটা আমার এক্সপেকটেশন ছিল না। আর এসব করে যদি পলিটিক্সে টিকে থাকতে হয়, তাহলে আমি পলিটিক্সে না টিকে থাকলেও হবে। মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে আপনি, এটা সত্যি কথাই যে যখন তৃণমূলে ছিলেন, এবং তৃণমূলেও আপনি যখন বললামই তো, আপনি যখন মেয়র ছিলেন বা এখানেও যখন ছিলেন, আমরা জানি যে আপনি বেশ কিছু কাজ করেছিলেন, করেননি তা তো না, করেছিলেন। যে কাজ আপনি করেছিলেন, আমি দেখেছি মানুষের সবসময় যে আগের কাজ করেছি বলেই পরে ভোটে জিতবো তা হয় না, কিন্তু আমি দেখেছি সারা ভারতে ভারতীয় জনতা পার্টি, আপনি যেটা বললেন সেই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে ওরা যেটা করবে খারাপ, আমি সেটা করব না, ঠিক কথা। তো ভারতীয় জনতা পার্টির দর্শন তো সেটা বলে না। ভারতীয় জনতা পার্টির দর্শন বলে তৃণমূলের যে ভালো যদি কেউ আছে আমাদের দলে চলে এসো। আপনাদের পার্টিটা এই পশ্চিমবঙ্গে তৃণমূলেরই বি টিম হয়ে আছে, সবাই আপনাদের দলনেতা থেকে, এইখানে সৌমিত্র খান থেকে আপনিও এসেছেন, আবার তারপরে কলকাতা তাপস রায় এসেছেন, কে নয়। তাহলে তো আপনার যুক্তি যদি মানতে হয়, তো বিভিন্ন ধর্মগুরু যারা আছেন তারা দীক্ষা দেওয়া বন্ধ করে দেবেন। ঠাকুর অনুকূল চন্দ্রের কেউ শিষ্য হবে না, লোকনাথ বাবার কেউ শিষ্য হবে না। এটাই তো কাজ, এটাই কাজ। একটা দর্শনে আপনি বিশ্বাসী, আপনি অন্যান্যদের ব্যক্তিকে আপনার দর্শনে বিশ্বাসী হতে সাহায্য করবেন, এবং যারা বিশ্বাস করবে আপনার সঙ্গে যুক্ত করবেন। এটাই তো একটা পলিটিক্যাল পার্টির কাজ। এটা পলিটিক্যাল পার্টি আর ধর্মীয় দর্শনটা, পলিটিক্যাল পার্টি তো তাই, ধর্ম নিজের দর্শন বিস্তার করে তো একটা পলিটিক্যাল পার্টির কাজ, এবং সমস্ত দল তাই করে দেয়। আচ্ছা, এবারে ধরুন, আমি ধরছি না, ধরুন আপনি এইটাই জিতে গেলেন, জিতেই যেতে পারেন, এমন তো নয় যে বলবো না জিতবেন না। যদি জেতেন, আপনার কি পরিকল্পনা আছে, কি করতে পারে? দেখুন, আমাদের দল কি কি করবে সেটা তো অলরেডি দল আমাদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে বলেছে। পাণ্ডবেশ্বরের জন্য আলাদা একটা জিনিস আমি বলেছি, যেটা দলের অনুমোদন নিয়ে বলেছি, যে পাণ্ডবেশ্বরে মানুষের পানীয় জলের খুব সমস্যা আছে, এবং মেয়র থাকাকালীন আসানসোলে কিছুটা হলেও পানীয় জল সমস্যার সমাধানের চেষ্টা আমি করেছিলাম। পাণ্ডবেশ্বরের পানীয় জলের সমস্যার মূল কারণই হলো যে যেখান থেকে সোর্স, সেটা দামোদর নদী থেকে পিএইচির মাধ্যমে পাণ্ডবেশ্বরে জল আসে, প্রায় 50 কিলোমিটার দূর থেকে। এবং যত এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে কোনো জল প্রকল্প করতে গেলে পার্শ্ববর্তী যেখানে জলের জল পাওয়া যাবে সেখান থেকে করতে হয়। পাণ্ডবেশ্বরে 2 কিলোমিটার মধ্যে অজয় নদী আছে, তাহলে আমরা অজয় নদী থেকে একটা জল প্রকল্প কেন করব না? সেই কারণে দলের অনুমোদন নিয়ে আমরা পঞ্চপাণ্ডব জল প্রকল্প আমরা করব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং অজয় নদীর ধারে যদি পঞ্চপাণ্ডব জল প্রকল্পটা করা যায়, তার 12টা ওভারঅল রিজার্ভার সমস্ত ডিপিআর রেডি করে আমরা জনগণের কাছে গিয়েছিলাম, সেটা যদি করা যায়, তাহলে পাণ্ডবেশ্বরের মানুষ আগামী 20 বছর পর্যন্ত, যে জনসংখ্যা বৃদ্ধির হারে 20 বছর পর কত জনসংখ্যা হতে পারে, তাদের জলের চাহিদা কতটা থাকবে, সবটা হিসাব নিকেশ করে একটা জল প্রকল্প করার পরিকল্পনা আমাদের আছে।
আচ্ছা, এবারে এই মানে ডিপিআর যেটা দিয়েছেন কত টাকার এস্টিমেট? 420 টাকা, 420 কোটি টাকার একটা DPR। এটা কি বাজেটের মধ্যে আনতে বলেছিলেন? এটা তো দেখুন, এটা তো সম্ভব হবে আমাদের রাজ্য সরকার গঠন হলে সম্ভব। আমাদের রাজ্য সরকার যদি হয় তাহলে নিশ্চয়ই তারা, রাজ্য সরকার না হলে এটা হবে না। রাজ্য সরকার না এলে যে যদি অন্য কারো রাজ্য সরকার হয় তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে এরকম পরিকল্পনা আছে, যদি আপনারা করেন জনগণের ভালো হবে। আচ্ছা, এবারে আমি দেখেছি যেটা এই অঞ্চলে আপনাদের অন্যরাও জিতেছেন, অনেকে বিজেপি জিতেনি তা তো নয়, অন্য আপনি জানেন, আমি এই নাম করছি না, তারা এই অঞ্চলের জন্য কি করলেন? তাদেরকে দেখুন, তাদের মানুষ তো তাদেরকে সজাগ প্রহরী হিসাবে বিরোধী ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছিল, সে কাজ তারা করেছে। তাদেরকে তো সরকার পরিচালনার দায়িত্ব মানুষ দেয়নি, তো মানুষ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তারা পালন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলী সরকার পক্ষের উপর নজর রাখা, তাদের ভুল ভ্রান্তি তুলে ধরা, গঠনমূলক সমালোচনা করা, সবটাই করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা সিস্টেম আছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিধায়কদেরকে ডাকা হয় না, বিরোধী বিধায়কদেরকে ডাকা হয় না। ন্যাচারালি তাদের যে অভিজ্ঞতা সেটা তো সরকার কাজেই লাগায়নি, তো তারা বঞ্চিত হয়েছেন। তাদেরকে তো সরকার পার্ট অফ গভর্নমেন্ট ধরেইনি। এটা বোধহয় সম্ভবত তৃণমূল বোধহয় বিজেপির কাছে শিখেছে। কেন বলছি, যেখানে পার্লামেন্টে বিরোধী দলনেতা যা বলে তার একটা কথাও শোনা হয় না, একটা কথাও শোনা হয় না। বিজেপি প্রথমেই খারিজ করে দেয়। কলেজিয়ামে কে যাবেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কে হবেন, ও বিরোধী দলনেতার কত মূল্য নেই। ইলেকশন কমিশনে তিনি চিফ ইলেকশন কমিশনার হবেন, ও বিরোধী দলনেতার কোনো ভূমিকাই নেই এখানে। বরং সেখানে নিয়ে আসা হয়েছে প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার, নিজেরা এসছেন, মানে একজন মিনিস্টার আসবেন, হোম মিনিস্টার এসছেন। এটা কি তৃণমূল থেকে মানে তৃণমূল কি এমন যদি সিস্টেম থাকে যেখানে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরা যেটা বলবে সেটাই হবে, তো সেখানে বিরোধী দলনেতা যিনি আছেন ভারতবর্ষে তিনি যদি সংখ্যাগরিষ্ঠ না হন আর সংখ্যাগরিষ্ঠ যারা থাকে তাদের ভিটো পাওয়ার তিনি যদি ইউজ করতে চান, সেটা একটা গণতান্ত্রিক দেশে কি করে দেওয়া সম্ভব? কিন্তু ওনাকে ডাকা হয়নি, কমিটিতে রাখা হয় না, মিটিংয়ে আলোচনার সুযোগ দেওয়া হয় না, এটা ঠিক না। না, আমি বলছি মনে করুন মিটিংয়ে ডাকাও যদি হতো, শুধু ডেকে তাকে বসিয়ে রাখা তো কোনো কথা নয়। আমি ডেকে রাখলাম, আমি সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলাম, আমি কি করে হয়ে গেলাম? কলেজিয়ামে আপনি জানেন খবরটাই, আপনি বলতে পারবেন না, কারণ আপনি দলে ন্যাচারালি আপনি দলের বিরুদ্ধে বলবেনই বা কি করে, আপনার পক্ষে সম্ভব নয় বলা। কিন্তু আমরা তো জানি, উই নো দিস ভেরি ওয়েল। আমার বক্তব্য এই যে তৃণমূল আর এই যে বিজেপির যে চলনটা আপনি কোথাও দেখেন না সমান্তরালভাবে চলছে। দেখুন, বিজেপি একই রকম ভাবে, এটা একটা ছোট্ট অঙ্গরাজ্য। বিজেপি একটা দর্শনকে বেস করে এই দলটা তৈরি হয়েছে, ওই দর্শনকে বেস করে এই দল চলছে। আর তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছিল সিপিএম বিরোধিতাকে সামনে রেখে, অন্য কোনো দর্শন ছিল না। এখন পর্যন্ত আজ পর্যন্ত তৃণমূল যারা কর্মী তারা, আমিও যখন তৃণমূল কংগ্রেস করতাম আমিও জানতাম না কেন তৃণমূল কংগ্রেস করি। তো ন্যাচারালি দুটোকে একসঙ্গে রাখাটা ঠিক হবে না। ঠিকই বলেছেন, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, সত্যিই তাই। তৃণমূলের যে দলনেত্রী মুখ্যমন্ত্রী, তার একটাই মূল এজেন্ডা ছিল সিপিএম কে সরাতে হবে। সিপিএম কে সরিয়েছেন, 34 বছরের রাজত্ব সরিয়ে ফেলেছেন। আবার এখন যিনি বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি, তার কাছে কিন্তু একটাই এজেন্ডা, এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর কোনো এজেন্ডা দেখতে পাই না। আর একটা এজেন্ডা কি দেখতে পাই, যে এখানে মুসলমান ভোট চলবে না, এইটা মূল যা দেখি, সব হিন্দু এক হোক, আর মমতা ব্যানার্জিকে চলবে না। আপনি বলুন যে ডেভেলপমেন্টের প্রশ্নে কোন কথাটা আপনাদের বিরোধী দলনেতা এই প্রচারে এনেছে? যত সহজে মুসলমানদের প্রয়োজন নেই আপনি বলে দিচ্ছেন, তার ঠিক না। আমরা একটা ওয়ার্ড ইউজ করি, রাষ্ট্রবাদী মুসলমান। আপনি বলুন, এই দেশকে যে ভালোবাসে সেই মুসলমানের সঙ্গে তো কোনো সমস্যা নেই, কিন্তু যে পাকিস্তান জিন্দাবাদ করবে মনে করুন, সে মুসলিমকে কি আমরা ভাই বলতে পারবো? তো এই রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের সঙ্গে আছে, তারা ভোটও দিচ্ছে। এখন হয়তো অনেকে আমাদের সঙ্গে আসতে পারেনি, আগামী দিনে যখন আমাদের কর্মপদ্ধতি তারা দেখবে, তারা অনেকে আমাদের সঙ্গে আসবে। কিন্তু মুসলিমদের প্রতি আমাদের মনে কোনো এমন ভাবনা আছে যে না, তারা আমাদের কেউ না, এটা ঠিক না। হ্যাঁ, যারা এই দেশকে ভালোবাসে না তাদেরকে আমরা পছন্দ করবো, আপনিও নিশ্চয়ই পছন্দ করবেন। না, এই দেশকে ভালোবাসে না তাদের প্রশ্নই ওঠে না, সেটা অন্য কথা, সেটা তো একেবারেই অন্য কথা। এবং সেটা তো হোম মিনিস্টারের দায়িত্ব, ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেখা। কিন্তু তার নিশ্চয়ই বোঝা যাচ্ছে তিনি সেটা দেখেন না, দেখলে নিশ্চয়ই তাদের ধরে ধরে তুলতে পারতেন। এতদিন ভোট হয়েছে, আপনিও জানেন রোহিঙ্গা একটাকেও খুঁজে পাওয়া যায়নি, বা পাওয়া গেলেও কেউ জানে না। এবং যখন ইলেকশন কমিশন বলছে যে এটা দেখেন হোম মিনিস্ট্রি, আর হোম মিনিস্ট্রি অমিত শাহ বলছেন এটা দেখে ইলেকশন কমিশন। যাই হোক, এটা আমরা জানি। কিন্তু আমি বলি যে এসআইআর এ যত লোকের নাম বাদ গেল,
500 লোককে তো সামনে আনা গেল না যে না আমি জীবিত আছি, আমার নামটা বাদ গেছে। এই যে 60 লক্ষ 70 লক্ষ টাকা ফার্স্ট পেজে যে নাম বাদ গেল, এই নামটা তো ছিল ভোটার লিস্টে, এটা তো মানতে হবে। অনেকের তো পিতা যিনি 10 বছর 15 বছর আগে গেছিলেন তাদের নাম তো ছিল, অনেকে এখানে পার্মানেন্টলি চলে গেছেন তাদের নাম তো ছিল। তো এই পিউরিফিকেশনের তো প্রয়োজন ছিল। দেখুন, পিউরিফিকেশনের প্রয়োজন নিশ্চয় ছিল, কিন্তু পিউরিফিকেশনের সময় 27 লক্ষ ভোটারকে সম্পূর্ণ বাদ দিয়ে ভোট করে দেবো, এইটা দরকার ছিল। এটা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেল না, ইলেকশন কমিশন তা বলেনি। ইলেকশন কমিশন আরো খারাপ করে। ইলেকশন কমিশন তো খুব মানে প্রসেসে কাজ করতে চাইছিল, কিন্তু যদি কেউ সুপ্রিম কোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন চলে আসে, সবটা আদালতের হাতে চলে গেলে তখন তো আর ইলেকশন কমিশন আর বিজেপির কিছু বলার নেই। তখন সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই হচ্ছে। এবং এরপরেও তো গতকালও তো আবার সুপ্রিম কোর্টে গেছিলেন, খুব সামান্য, হ্যাঁ জানি, সুপ্রিম কোর্ট কি বলেছে। এখন তো এপেক্স কোর্টের কথা তো মানতেই হবে না। হ্যাঁ না, সেটা তো আমি জানি, এগুলো সবই বুঝতে পারা যায়। একটা হচ্ছে পারসেপশন, আর একটা কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে বলুন, আমি ঠিক আছে পারসেপশনের দিকে আসি। আমি এটা বলতে চাইছি, আপনার যে বিরোধী পক্ষ মানে যিনি আছেন তার সম্পর্কে লোকের পারসেপশন কি, আর আপনার সম্পর্কে লোকের পারসেপশন কি, এটা আপনিই বলুন। দেখুন, এটা আমার পক্ষে বলা সম্ভব না, এবং ওনার নিয়েও আমি আর কিছু বলতে চাই না। নির্বাচনের আগে অবধি যা যা বলার বলেছি, মানুষ যদি আমার কথা বিশ্বাস করে থাকে আমাকে সমর্থন করবে, মানুষ যদি আমার কথা বিশ্বাস না করে থাকে আমাকে বর্জন করবে, ওনাকে গ্রহণ করবে। ন্যাচারালি এরপর আর নির্বাচন শেষ হয়ে গেছে, এখন ওনার পোস্টমর্টম করা উনি কি, এটা আমার মনে হয় না বলা ঠিক হবে। আচ্ছা, এটুকু আমি বলতে পারি যে আমার তরফ থেকে যেটা আমরা বলতে পারি যে আমরা সরকার গঠন করলেও, আমি ভোটে জিতলেও 2021-এর পর উনি যেটা করেছিলেন, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, অনেকে রক্ত ঝরেছিল, আমি কিন্তু একজনও বিরোধীদেরকে কিভাবে আগলে রাখতে হয় সেটা আমি কিন্তু করে দেখাবো। একজনও তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ঘর ছাড়া হতে হবে না, কারো রক্ত ঝরবে না, কেউ কাজ থেকে বসিয়ে দেওয়া হবে না, কেউ ফলস কেসে অ্যারেস্ট হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি, এটা হতে দেবো না। এই যে কথাটা আপনি বললেন, এটা খুব মূল্যবান কথা। এটা মানে আমি নিরপেক্ষভাবে বলছি, নৈর্ব্যক্তিকভাবে বলছি, এটা খুব মূল্যবান কথা। যদি এটা রাখা যায়, যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই ধন্যবাদ বাধারও বলি যে বাংলা আছে। আমি ধন্যবাদ। দুদিন আগেই ওই বেশ কিছু তৃণমূল কংগ্রেস লোকেরা নিজের ঘরের ফার্নিচারটা খুলে অন্য জায়গায় শিফট করছিল। আমি পার্সোনালি ওদের সঙ্গে ফোনে কথা বলেছি, আমি নাম্বার কালেক্ট করে, যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করতাম, অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, আমি পার্সোনালি ফোন করেছি, কেন নিয়ে যাচ্ছ, ও দাদা এরা এরকম করছে না, একদম যাবে না, আমি গ্যারান্টি নিচ্ছি, আমি গ্যারান্টার, আমি ক্ষমতা এলে তো যেতে হবেই না, এবং এটা কোনো মতে আমরা হতে দেবো না। আচ্ছা, আরেকটা বলুন তো, যে আপনি তো তৃণমূল থেকে চলে এসেছিলেন, আপনার কি মনে হয় আজকে যে আপনি ঠিক করেছিলেন না ভুল করেছিলেন? একদম ঠিক করেছিলাম। ঠিক করেছিলেন, একদম। কেন? যেখানে আমি দেখুন, আমি প্রথমে তো আমরা তৃণমূল কংগ্রেস করছিলাম সিপিএম বিরোধিতা করতে গিয়ে, যেখানে সমাজে অন্যায় হতো সিপিএম কম্প্রোমাইজ করে নিত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতেন, ওনার প্রতিবাদী চরিত্র ভালো লাগলো, তখন কলেজে পড়াশোনা করতাম, ওনার সঙ্গে যুক্ত হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে যখন অ্যাডমিনিস্ট্রেশনে উনি দায়িত্ব দিলেন বা দল দায়িত্ব দিল কাজ, তখন এই শহরটার প্রতি আমার একটা ভালোবাসা বলুন, আবেগ বলুন, সেটা কাজ করছিল। যখন দেখলাম যে এই আবেগকে মর্যাদা দেওয়া হচ্ছে না, আপনি আসানসোল শহর থেকে হাজার হাজার কোটি টাকা কলকাতায় যাবে, কলকাতায় মা ফ্লাইওভার হবে, বাবা ফ্লাইওভার হবে, অনেক কিছু হবে, আর আমার আসানসোলে একটা ফ্লাইওভার হবে না। আমি কলকাতায় যখন আপনি জানেন যে ওই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে আমার উপর একটা কেস হয়েছিল, আমাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল। তখন যখন জেলে ছিলাম তার ঠিক বাইরেই একদম একটা শাঁখের মতন একটা বড় অডিটোরিয়াম করা হয়েছে। তো আমাকে ওই যে যিনি জেলার ছিলেন তিনি বললেন যে এটা কস্ট জানেন কত খরচ, 440 কোটি টাকা। কিন্তু আমার আসানসোল স্টেডিয়াম মাত্র 40 কোটি টাকার ডিপিআর পাঠিয়েছিলাম, সেটা কিন্তু স্যাংশন হয়নি। আসানসোলে কফি হাউস করেছিলাম, তো কলকাতার নেতাদের পেটে ব্যথা হয়েছিল যে শুধু কলকাতায় কফি হাউস হবে, আসানসোলে কফি হাউস করা যাবে না। পরবর্তী ক্ষেত্রে কি কায়দা করে ওটার নাম কথাঞ্জলি বলে তারপর আমি ওটা অ্যাপ্রুভ করিয়েছিলাম। তো আসানসোলকে কেউ বঞ্চিত করবে আর আমি আসানসোলের চেয়ারে বসে থাকবো, এটা হবে না, এটা হবে না। আসানসোলে ফুটপাতের ঠিকভাবে ঠিক করার জন্য অনেকবার চেষ্টা করলাম, আটকে দেওয়া হলো। তো শুধু চেয়ারে বসে থাকার জন্য বসে থাকা, আমি তো এমন কোনো লিগেসি ছিল না আমার যে আমার দাদু বিরাট কোনো মানে এমন লিগেসি, উনি কোনো বড় নেতা ছিলেন, আমার বাবা কোনো বড় নেতা ছিলেন, আমাকে ওটা লিগেসি মেনটেন করতো, তা নয়। আমি সাধারণ ঘরে একজন ব্যক্তি, আমাকে কাজ করার সুযোগ পেয়েছিলাম, করছিলাম।
এবং কাজ করার সুযোগটা পেয়েছিলাম এবং ওই কাজ করতে ভালো লাগছিল, আই ওয়াজ এনজয়িং দ্যাট ওয়ার্ক, দ্যাটস ওয়াই আই ওয়াজ ডুইং ইট। তো সেটাই যখন থাকলো না, তখন আমার ওই চেয়ার থাকা না থাকা আমার খুব একটা, এবং এটা বারবার আমি বলেছিলাম, আমি দল ছাড়ার আগেও বারবার বলেছিলাম, যেখানে যেখানে আজকে নাম কারো বলা উচিত না, কিন্তু বারবার বলেছিলাম, আই ওয়াজ টোল্ড দ্যাট ইফ ইউ আর টু স্টে হিয়ার, তোমাকে ওরা যেটা বলছে সেটা মেনে চলতে হবে। যেদিন ফাইনালি বলে দেওয়া হলো যে না, ওনাদের কথা শুনেই চলতে হবে, আমি ছেড়ে দিলাম। তখন মনে হলো বেটার অল্টারনেটিভ, মনে হলো যে হয়তো বিজেপি এলে আমাকে এই কাজটা করতে দেবে। বিজেপি গেলাম, বিজেপি আমাকে টিকিট দিল, আমরা জিততে পারিনি, বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু রয়েছে, অনেকে তো ব্যাক করে চলে গেল, আমি আছি। এবং এখনো আমার আশা আছে যে বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, এই কাজ যে আসানসোল শহরের জন্য যে পরিকল্পনা আমাদের ছিল, শুধু আমার না, এই পরিকল্পনা শুধু আমার না, প্রচুর মানুষের এই পরিকল্পনা আছে। আসানসোলে কোনো নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে, আসানসোলে আপনারও অনেক পরিচিত বিজনেসম্যানরা আছে, তারা নতুন ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করছে না, তারা কি নাম ওই ছত্তিশগড় চলে যাচ্ছে, ছত্তিশগড় এখানকার অর্থ নিয়ে চলে যাচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রি লাগাচ্ছে। আর আসানসোল আমাদের মানে জিমি মানে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। আগেও ছিল, হিমাচলে করেছিল, পাওয়ার জেনারেশন, ওয়াটারে, অনেকে ওইখানে করেছিল। আমি বলতে চাইছি, আপনি যেটা বলছেন একদম খুব খাঁটি কথা, কিন্তু দেখুন, আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনি একটা বিরাট দলের সঙ্গে যুক্ত, এই দলটা বলে সারা পৃথিবীর সবচেয়ে বড় দল বলে, তো সেই দলের ক্ষেত্রে এই অঞ্চলে যে অংশটায় আপনি আছেন, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, সেই ইস্টার্ন কোলফিল্ডসে আমি এখন জানি মোটামুটি বোধহয় সম্ভবত 70-75 হাজার এরকম মানে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে। আগে অনেক ছিল, কমে 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 করেছে। এর মধ্যে তো যা দেখছি ওদের বোধহয় 50-54 মিলিয়ন টন বোধহয় আছে আগামী বছরে, আর ওয়ারএজ ক্যাপটিভ প্রাইভেট যে মাইনিং, তাদের 100 মিলিয়ন পেরিয়ে গেছে। গোটাটাই চলে যাবে আদানির হাতে, আদানি বা কেউ আর আসবে। তাছাড়া আপনার মতন যারা করতে চাইবেন, আপনাদের কিছুই করতে পারবেন না। আপনি বলুন তো, তাহলে তো এই পুরো শহরের সবারই, যেদিন হারাধন রায় আন্দোলন করছিলেন আউটসোর্সিং এর বিরুদ্ধে, সেদিন সবার ওনার পাশে থাকা ছিল, আর সেই হারাধন রায় কিন্তু রানীগঞ্জে একটা থাকার জন্য ঘর পাননি। এটা কিন্তু আমরা সবাই দায়ী না। এখন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, যারা বিভিন্ন মিটিং এ যায়, চপ সিঙ্গারা খেয়ে চলে আসে, আর আমার একটা ট্রান্সফার করে দিন, আর আমার এই কাজ করে দিন, ওই কাজ করে দিন, দু চারটা কাজ করিয়ে 50,000 1 লক্ষ টাকা রোজগার করে চলে আসেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এটার জন্য মানুষকে আগে সচেতন হতে হবে, আসানসোলে মানুষকে সচেতন হতে হবে। আপনি বলুন না যে এখানে বিজেপি নিজস্ব কোনো ট্রেড ইউনিয়ন নেই, সমস্ত দলের ট্রেড ইউনিয়ন আছে, বিজেপি কোনো ট্রেড ইউনিয়ন। এখন বিএমএস খানিকটা তো, খানিকটা জানি আপনি যেটা বলছেন ঠিকই, খানিকটা, কিন্তু যাদের ট্রেড ইউনিয়ন আছে তারা কেন কম্প্রোমাইজ করলো? সিআইটিউ এত জঙ্গি নেতারা ছিলেন, কোথায় গেলেন তারা? কেন তারা আন্দোলন করছেন না? কেন আইএনটিইউসি কেন আন্দোলন করছে না? সিআইটিউর মধ্যে যারা ছিলেন বা সিপিএম এ যারা ছিলেন, তারা তো বিজেপিতে চলে গিয়েছে। না, কই বিজেপির ভোটটা যে এত বাড়লো, তো সিপিএম এর ভোট থেকে বেড়ে গেল। কারা গেছেন? কেন যাবেন না বলুন? যে সিপিএম এর, দেখুন সিপিএম এর আমার পার্সোনাল যেটা ভাবনা, যে সিপিএম এর দু ধরনের ব্যক্তি ছিলেন। ওপর তলায় বেশ কিছু ব্যক্তি ছিলেন যারা আদর্শকে সামনে রেখে দল করতেন, নিশ্চয়, কিন্তু নিচের তলায় বেশ কিছু মানুষ ছিলেন যারা মনে করতেন আমরা গরিব খেটে খাওয়া মানুষ, আদর্শ তারা বুঝতেন না, আমরা গরিব খেটে খাওয়া মানুষ, এই দলটা আমাদের দল। তাদেরকে তাদের মধ্যে আদর্শ ইনজেক্ট করতে পারেনি, তো ন্যাচারালি তারা চলে যায়। তাদের সিপিএম আদর্শ কোনো, তারা ওই দাস ক্যাপিটাল নিয়ে তাদের কিছু আসা যায় না। তারা যেখানে মনে করেছে যে তৃণমূল আমাকে মারছে, তখন এই সিপিএম এর নেতারা ওইখানে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছেন। তারা বিজেপিতে এসছে, বিজেপি তাদের প্রোটেকশন দিয়েছে, বিজেপি তাদের গরিব মানুষকে ঘর জানেন যে প্রধানমন্ত্রী আমাদের ঘর দেবেন, 80 কোটি মানুষকে বিনা পয়সা রেশন দিচ্ছেন, করোনা হয়েছে সবাইকে ভ্যাকসিন দিয়েছেন, সেই গরিব মানুষগুলো আমাদের সঙ্গে এসছে। এবং সিপিএম এর ভোটার ওদেরকে বলা চলবে না, ওরা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, এবং এক সময় তারা সিপিএম এর সঙ্গে ছিল। যদি তারা সিপিএম এর আদর্শে অনুপ্রাণিত হতো, তাহলে তারা জয় শ্রীরাম বলতো না। সবচেয়ে বেশি জয় শ্রীরাম তারাই বলে। না, এখন মুশকিল হচ্ছে কি, এটা একটু অন্য জায়গায়, যদিও একটু ভিন্ন জায়গায় চলে যাচ্ছি, এতটা বড় জায়গায় আমার যাওয়ার ইচ্ছেও নেই। আপনার সঙ্গে এটা, আপনার সঙ্গে আলোচনার বিষয় এটা হওয়া উচিত নয়। তাও মনে করি যে আদর্শের কথা বললে তো আদর্শ বলে হয় না। হাতে চে গেভারার ট্যাটু নিয়ে না শঙ্কর ঘোষ বিজেপি করেন, এবং বিজেপিতে খুব ভালো জায়গা আছেন, আপনি সেখানে নেই। চিফ হুইপ আছেন কিন্তু আপনি নেই। আমি নেই। আমি শুনুন, আমি
অন্য যে কোনোভাবে থাকা যেত, থাকা যাবে না কেন? এমন নয় যে ভোটে না জিতলে আপনি থাকতে পারবেন না, সে তো নয়। অশোক লাহিড়ী মতন লোককে ভোটে দাঁড় করানো হয়নি, তারপরে গিয়ে ওখানে নীতি আয়োগে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এটা উল্টোটা আপনি বললেন, ওনাকে ভাইস চেয়ারম্যান করানো ছিল সেই কারণে ভোটে দাঁড় করানো। না না, এটা ঠিক নয়। হয়তো আপনি তো বলবেনই, ন্যাচারালি আপনি আপনার দিক থেকে আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি তা বলবো না। কারণ আমি বলবো না কারণ এই জন্যে, কারণ যখন আলিপুরদুয়ারের মতন জায়গায়, এই বালুরঘাটের মতো জায়গায়, সেখানেও যখন দেখলাম এই অশোক লাহিড়ীর মতন, এটা তো ফ্যাক্ট যে অশোক লাহিড়ীর মতন বিজ্ঞ, অশোক লাহিড়ীর মতন প্রাজ্ঞ মানুষ খুব কম আছেন, তাকে সরিয়ে এমন একজনকে দেওয়া হলো যাকেই দেওয়া হোক, তো দেওয়া হয়েছে। তারপরে ওনাকে পরে দেওয়া হয়েছে, আগে মোটেই বলা হয়নি যে ওনাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হবে বলে ওনাকে এখানে দেওয়া হচ্ছে না, এসব বলা টলা হয়নি, আমি তা বলছি না। আমি বলতে চাইছি কাজে এটা কিন্তু কথা যে আপনার যদি বলেন পাস্ট পারফরমেন্স, আমি আবার বলছি তৃণমূলের সময় আপনার পাস্ট পারফরমেন্স যথেষ্ট ভালো, আমি বলছি নিরপেক্ষভাবে বলছি পাস্ট পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। এবং পাস্ট পারফরমেন্স ছাড়াও আপনাকে দলের অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে চলেছে আপনি বাধ্যও হয়েছিলেন, আপনি বলবেন না, এখন বলা সম্ভব নয়, আমি বলতে পারি। যাই হোক, বিভিন্ন কারণে আপনি এসেছিলেন, কিন্তু আমি দেখলাম আপনার মতন একজন লোক, এটা ফ্যাক্ট একদম, এটা মানে আই বিলিভ ইন ইট, আমি বিশ্বাস করি যে আপনি যথেষ্ট কাজ করার লোক। সেই কাজ করার জন্যে যে মাঠটা ছেড়ে দেওয়া, আপনাকে ছেড়ে দেওয়া হয়নি বিজেপিতে, আপনি এটা মানেন কি পারেন না? না, একদম ছেড়ে দেওয়া হয়েছে, একদম ছেড়ে দেওয়া হয়েছে, আমাকে কাজ করার সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এটা অন্যান্যরা বিশ্বাস করবে না, আমার কোনো অ্যাক্টিভিটিসকে আজ পর্যন্ত বিজেপি কোনোদিন কোনো প্রশ্ন করেনি, এটা কেন করছো, ওটা কেন করছো, এটা কোনোদিন কোনো বাধা দেয়নি। আমি স্বাধীনভাবে কাজ করছি এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রশাসনে থাকলে আপনি যে পারফরমেন্স করতে পারবেন, বিরোধী হিসাবে সে সুযোগ পাবেন না। আর আপনি অন্যান্যদের কথা বলছেন, নির্বাচনে সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল, কেউ জয়লাভ করেছেন, একজন বিধায়ক হয়েছেন, তার কাছে কাজের পরিচয় যতটা থাকবে, আমি ভোটে পরাজিত হয়েছি, আমার কাছে তো কাজের পরিচয় ততটা থাকবে না। আজকের দিনে দেখুন, আপনিও জানেন তো এটা খুব ভালো করে, যে এই যে প্রচারের কথা বলি বিভিন্নভাবে, শুধু টেলিভিশন বা কাগজও নয়, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, বিভিন্ন জায়গায় সাংঘাতিক একটা প্রচারের জায়গা। আপনাদের আইটি সেল তো ভীষণ পাওয়ারফুল, সে এমনকি সেই আইটি সেলও আমরা দেখি আসানসোলের যিনি বিধায়ক অগ্নিমিত্রা পল, তিনি কলকাতায় যে পরিমাণ প্রচার পেয়েছেন, আপনি বলবেন আপনি হেরে গেছেন, ঠিকই আপনি হেরে গিয়েছেন বলে হতে পারে, কিন্তু আমি জানি অনেক পরাজিত প্রার্থীও আছে যারাও কিন্তু এইরকম প্রচার অনেকখানি পেয়েছেন, কারণ অনলি বিকজ দে ওয়ার মেন অফ অ্যাকশনস। আপনাকে তো ম্যান অফ অ্যাকশন তো বলা উচিত। হ্যাঁ, দেখুন, অগ্নিমিত্রাদির একটা, আপনি শুধু ওনাকে পলিটিক্যাল লিডি হিসাবে ভাবলে হবে না, ওনার আলাদা একটা মানে কি বলবো, আলাদা একটা জগৎ আছে এবং সেই জগৎটারও একটা ফ্যান ফলোয়ার আছেন, তো দল সেটাকে কাজে লাগিয়েছে, এটা তো আপত্তির কিছু নেই। সে তো রূপা গাঙ্গুলিরও ছিল। আচ্ছা, তো ওনাকে তো কাজে লাগিয়েছে, কিছুই কাজে লাগে, ওনাকে তো ওনার রাজ্যসভা 5 বছর 6 বছর রাজ্যসভা খুঁজেই পাওয়া যায় না, 6 বছর রাজ্যসভায় পাঠানো হয়েছিল, আবার ক্যান্ডিডেট করা হয়েছিল। লকেট চট্টোপাধ্যায়কে খুঁজেই পাওয়া যায় না। লকেট চট্টোপাধ্যায় উত্তরাখণ্ডে পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, সে তো দীপা দাসপুঞ্জি সেই কেরলে গিয়ে আর গিয়ে করেন, তাতে কি, ওখানে গিয়ে সফলভাবে সরকার তৈরি করে দিয়ে এসেছে। সে তো এরাও করেছে, কর্ণাটক সরকার হয়েছে, ওদের তেলেঙ্গানাতেও হয়েছে। আপনি আপনাকে বুঝতে হবে যে, যদি আমি তো সাধারণ ঘর থেকে উঠে আসা, আর আপনাকে বুঝতে হবে যে অগ্নিমিত্রাদি এখানে আসানসোলে লড়াই, তার মানে এইটা আপনি মানছেন যে সাধারণ ঘর থেকে উঠে এসেছেন বলে বিজেপি তো আপনার না, এটা ঠিক না, এটা ঠিক না। আমার আলাদা কোনো অ্যাট্রাকশন নেই, এটা পারসেপশন, আমার মধ্যে আপনার এই রিয়েলাইজেশনটা, আমার মধ্যে অন্য কোনো অ্যাট্রাকশন নেই, পলিটিক্যাল এন্টিটি ছাড়া আমার অন্য কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাকিদের অন্যান্য অস্তিত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুই ছিল না, ঠিক আছে, উনি কিছুই ছিল না, ঠিক আছে, আপনার তো কিছুই ছিল, তাতে কি এসে গেল? সে পরিসর আমাকে দিয়েছে, সে পরিসর দল আমাকে দিয়েছে, সে পরিসর আমাকে দল দিয়েছে, আজ পর্যন্ত কোনো আন্দোলন থেকে আমাকে আটকায়নি যে এই আন্দোলন করো না, এটা বলেনি না, কোনোদিনও বলেনি। আচ্ছা, এবারে বলুন যে আপনি এই যে নরেন্দ্রনাথ চক্রবর্তী এতদিন থাকলেন 5 বছর ধরে, এটা কি করেছেন উনি পাণ্ডবেশ্বরের জন্য, উনি কি করেছেন, এটা আপনার কি মনে হয় যে এই কাজটা করেছেন, কিংবা এটা করা উচিত ছিল, কিছুই করেননি? 5 বছর একটা লোক বিধায়ক থাকলে কিছুই করবে না, এটা বলাটা ঠিক না। কি করেছেন? কিন্তু আমার মনে হয় যে পাণ্ডবেশ্বরের, উনি যেহেতু, আমি আসানসোল থেকে এসেছিলাম, উনি পাণ্ডবেশ্বরে যেহেতু ছোট থেকে বড় হওয়া, পাণ্ডবেশ্বর সমস্যা আমার চেয়ে বেটার উনি বোঝেন, তো ওনার যে পাণ্ডবেশ্বরের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা উচিত ছিল সেটা উনি করেননি,
সেটা উনি করেননি। তো আপনি কেন আসানসোলের জন্য বললেন না যে আপনাকে আসানসোলে আসন দেওয়া হোক, অগ্নিমিত্রা পলের জায়গায় আপনাকে কেন নয়? না, আমি এটা দল, আপনি একটা দলের সঙ্গে যুক্ত থাকলে দল আপনাকে কোথায় প্রার্থী করবে সেটা দলের উপর ছেড়ে দেওয়া উচিত। তৃণমূলও তো তাই করেছিল। সে ঠিক আছে, ঠিক আছে কেন? না, দল কোথায় কাকে ক্যান্ডিডেট করবে সেটা তার দল। মানে আপনি তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে এসে একই জিনিস দেখতে পাচ্ছেন? না, বিজয়, আমি তো পাণ্ডবেশ্বর এমএলএ ছিলাম। হ্যাঁ, তো ন্যাচারালি আমি পাণ্ডবেশ্বর এমএলএ ছিলাম, সেই- গতবার আমাকে টিকিট সেই- দিয়েছিল। সেই হিসেবে। তো এটাই তো ন্যাচারাল জিনিস যে যে যেখানে বিধায়ক ছিল তাকে সেখানে আবার রিপিট করবে। আমাকে দল নাও প্রার্থী করতে পারতো, তবুও আমি একই কাজ করতাম। আপনি করতেন, একই কাজ করতেন। তো আপনি এই যে বললেন, আপনি পাণ্ডবেশ্বরে যেটা বললেন খুবই ভালো, এই যে পঞ্চপাণ্ডব যেটা বললেন অজয় নদীর উপরে, কিন্তু জলের স্তরটা তো কমেই নেমে যাচ্ছে। এই যে জলের স্তর ক্রমেই নেমে যাবে, আমি কেন এই প্রশ্নটা আনলাম যে ক্যাপটিভ মাইন, আর যত ক্যাপটিভ মাইন হবে তত জলের স্তর নেমে যাবে। আপনি তখন এই পঞ্চপাণ্ডবের মতো এত বড় পরিকল্পনা সাকসেসফুল হবে কি করে ভাববেন? আপনি তো ভালো করে জানেন যে যখনই কোনো এই ধরনের ক্যাপটিভ মাইনের পারমিশন দেয় এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তখন জনশুনানি হয়, এলাকার লোকজনকে ডাকা হয়। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স ছাড়া এগুলো কিন্তু হয় না, এবং এটাতে সমস্ত অঞ্চলের ব্যক্তিদেরকে ডাকা হয়। তখন যারা আছেন এখানে, যারা জ্ঞানী লোকেরা অনেক বড় বড় কথা বলছেন, তাদের ভূমিকা তখন তো দেখতে পাই না। এটা তো তখন থেকেই বলতে হবে না। যারা আসছেন, যারা ক্যাপটিভ মাইন্ড করার জন্য আসছে, তারা সৃষ্টিকে ধ্বংস করে এটা করার জন্য আসছেন না। কিন্তু এটা করলে সৃষ্টি ধ্বংস হতে পারে, এটা তো লোকাল যারা, তাদেরকে তো তুলে ধরতে হবে না। আপনি বলুন, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা দায়িত্ব নিয়ে সব করে দেন যাতে কেউ গিয়ে প্রতিবাদ না করতে পারে, যতগুলো মাইন্ডস হয় সব জায়গায় তো হয়। তো আমরা আমাদের যদি মানুষের সঙ্গে কথা বলে, যদি কোথাও মনে হয় যে ক্যাপটিভ মাইন্ড হলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে না, তাহলে সেখানকার মানুষকে সংগঠিত করে এই কথাটা বলাতে হবে। এই কারণে তো এই প্রভিশন রাখা হয়েছে। খুব ভালো কথা, এটা খুব আরেকটা মূল্যবান জায়গায় আমরা এসেছি, খুব মূল্যবান কথা বলেছেন। প্রাকৃতিক ভারসাম্য যাতে কিছুতেই বিঘ্নিত না হয়, ক্ষতি না হয়ে যায়, আমাদের প্রকৃতির ক্ষতি না হয়ে যায়, সেটা দেখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপটিভ মাইন্ডসও যাতে না হয়। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে, শুনুন। গুজরাটে কি হয়েছে? BJP led Gujarat government asked the union government to unlock many parcels of forest. বনের যে জায়গাটা ক্ষতি হয়ে যাবে, প্রাকৃতিক ভারসাম্য প্রচণ্ডভাবে বিঘ্নিত হবে, ওই জায়গাটা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে গুজরাট গভর্নমেন্ট বললো ওটা ছেড়ে দিন, কেননা ওই জায়গাটা আদানিকে দিতে হবে। কেন্দ্র সেটা প্রথমে দেয়নি। গুজরাট গভর্নমেন্ট আবার বলল ইউনিয়ন গভর্নমেন্টস ডেজিগনেটেড এক্সপার্ট বডি ওভারসিইং দ্য গ্রিন ক্রেডিট প্রোগ্রাম হেজিটেটেড, বললো যে দেওয়া যাবে না। বলি আপনাকে, ক্লাস 4 এর ছাত্রকে আপনি গ্র্যাজুয়েশনে প্রশ্ন করুন। শুনুন না গোটাটা। তারপরে কি করলো গুজরাট গভর্নমেন্ট? রিভাইজ করে বলে দিল, হ্যাঁ আদানিকে তোমরা 63 হেক্টর জমি দিয়ে দাও। কি বলছেন? প্রাকৃতিক ভারসাম্য বিজেপির সঙ্গে কিন্তু আমি তো, আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন আমার কাছে তো এরকম রেফারেন্স নেই, এবং না জেনে আমার কিছু বলা ঠিক হবে না। গ্রেট নিকোবরে কিন্তু আমি বলি যে এই যে বিজ্ঞ ব্যক্তিরা এই ধরনের রিপোর্ট তৈরি করেছেন, তাদের কথাই কিন্তু গুজরাটে এই মিউনিসিপ্যাল ভোট হয়ে গেল, মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, ওইটাই বলছি, সেটা তো আছে, মানুষ বিশ্বাস করে না। ল্যান্ডস্লাইড ভিক্টরি গতকাল একদম ঠিক। এই কথাটা ভুল নেই, এটা আপনি যেটা বলেছেন এটা আমি মানি। আমি তো মানি লোকের হাতে কাঁচা টাকা এলে লোকে ভুলে যায়। যেমন 1,500 টাকা করে দেওয়া হয়েছে, আপনারা বলছেন 3,000 দেবো, কিন্তু আপনারা দেবেন কি করে? দেবো কি করে দেবেন? কি করে? সরকার এনে দেবো, তার সংস্থান থাকবে। দিল্লি সরকারকে 2,500 করে দেবে বলে প্রধানমন্ত্রী সেটাই দিতে পারছেন না। আপনি বলুন যে দিল্লিতে সরকার হয়ে গেছে বলে কি পশ্চিমবঙ্গে আমরা শপথ নিই? না দাদা, সমস্ত রাজ্যে তো আলাদা পার্সপেক্টিভ আছে না। পশ্চিমবঙ্গে দেবো শুধু না, 1 জুন থেকেই দেওয়া হবে, এটাও বলা হয়েছে। বিহার সরকার 10,000 টাকা করে দিয়েছে, ওটা কিনে নিল ভোটটা। তারপরে এখন 12,000 কোটি টাকা চেয়েছে আরবিআই এর কাছে, রিজার্ভ ব্যাংকের কাছে, তাদের দাও, না হলে সরকারি লোকেদের মাইনে পেনশন দিতে পারছি না। কি করে দেবেন আপনারা? না, আমি বলছি যে যারা দেবে, হ্যাঁ, যারা সরকার আসতে চলেছে, তাদের উপর এটা ছেড়ে দিন। তাদের উপর ছেড়ে দিন। আচ্ছা বেশ, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। আমি জিজ্ঞেস করছি আপনাকে, বাদ দিন। আপনার এখানে এইবার এখানে আসি, এই যে পাণ্ডবেশ্বর আপনার ভোট হলো, মহিলা ভোটার কত ছিল আপনার হিসেব আছে? হ্যাঁ, কত? প্রায় 94,000। 94,000। তার এই যে মেজর চাঙ্ক এই মহিলা ভোটার, এই ভোটারের মধ্যে আপনি ভোটটা কি পাবেন ভালো রকম? অবশ্যই পাবো। নাকি তৃণমূল পাবে? অবশ্যই পাবো, তৃণমূলও নিশ্চয়ই পাবে, কিন্তু আমিও পাবেন। আর আরেকটা হচ্ছে যে এখানে যে সংখ্যালঘু ভোটার কত আছে? সংখ্যালঘু ভোট 28,000 মতো আছে। সেই 28,000 ভোট কি পড়েছে? না, বাদ গেছে 24,000 মতো পড়েছে। বাদ গেছে কত? 4,000, 4,800। বেশি বাদ যায়নি।
কমই বাদ চেয়েছে। তা আপনার কি মনে হয় এই যে আপনি সামান্য একটা 3200 ভোটে হেরেছিলেন, এটাতে এটুকু বোঝা যায় যে এমন কিছু নয় যে মুসলমান ভোটাররা আপনাকে ভোট দেয়নি, সংখ্যালঘু ভোটাররা আপনাকে ভোট দেয়নি, এই পরিসংখ্যানে সেটা মনে হয়। পাণ্ডবেশ্বরের মুসলিমরা কিন্তু মানে পার্সোনালি আমার নিয়ে খবর নেন যদি, তো আপনি জানতে পারেন হ্যাঁ। পাণ্ডবেশ্বরের মুসলিমরা আমাকে ভোট দেয়, এবারও দিয়েছে এবং এমন এমন গ্রাম আছে যেমন দান্ন গ্রাম, সেখানে 100টা ইয়ং ছেলে সবসময় ঘুরে বেড়িয়েছে মিছিলে। রমজান মাসে মিছিল করছে, হঠাৎ 6টা বেজে গেছে রোজা, তো সঙ্গে সঙ্গে ওই জল খেয়ে বিস্কিট খেয়ে কিন্তু মিছিলে হাঁটতে হবে, ও রোজা সেখানে ভাঙলো, জল নিল বিস্কিট নিল, চল আগে মিছিলটা করে নি, এরকম মুসলিম ছিল আপনার সঙ্গে। এইটা আরেকটা, এটা আমি কেন বলছি, এটা আমি খানিকটা জানি বলেই বলছি, সবার ক্ষেত্রে এটা হয়নি। বহু জায়গায় আমরা যাদের দেখছি, এবং বিশেষ করে যারা ক্যামেরার সামনে এসে বিরাটভাবে বলছেন না যে আমাদের এই দরকার নেই, ওই সংখ্যালঘু দরকার নেই, আমাদের এই দরকার নেই, তো মাঝে মাঝে রাষ্ট্রবাদী মুসলমান কথাটা হয়তো ঢুকিয়ে দিচ্ছে, সেটা নয়। কিন্তু আমি জানি এটা যে জিতেন তিওয়ারির অন্তত এই অঞ্চলে এইটা নেই, এই মানে যাকে বলা হয় এই সমস্যাটা নেই যে ভোটাররা ধর্মের ভিত্তিতে বা জাতের ভিত্তিতে ওনাকে ভোট টোট দেবেন কি না দেবেন। কিন্তু আমি এটা মনে করছি যে এইবারের ভোটটা যে পরিমাণ হয়েছে, যতখানি হয়েছে যেভাবে, এই ভোটটা, এই যে আপনার এখানে কতটা ভোট পড়েছে? 92%। এই যে 92% ভোট পড়েছে, এই ভোটটার মানে মেজর চাঙ্ক আপনারা পাবেন। আমি তো এই ধরনের আশা করছি যে মেজর পোর্শন আমরা পাবো। কেন? কেননা দেখুন 5 বছরে মানুষ একটা কম্পেয়ার করার সুযোগ পেয়েছে। পাণ্ডবেশ্বরের মানুষ 5 বছর আমাকেও দেখেছে, আমি কি কি ভালো করেছি সেটাও দেখেছে, আমার ভুল ত্রুটি সেটাও অবজার্ভ করার সুযোগ পেয়েছে। নরেনবাবুকে 5 বছর মানুষ দেখেছে, ওনার ভালো কাজ দেখেছে, ওনার ভুল ত্রুটি দেখেছে, এবং এই কম্পারিজনে আমি মনে করি যে আমারও 5 বছরের কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছিল, কিন্তু উনি বোধহয় আমার চেয়ে বেশি ভুল করেছেন। আপনার কোথায় ত্রুটি হয়েছিল বলে মনে হয়? আমার ত্রুটি হয়েছিল যে আমি যেহেতু আসানসোলে মেয়র ছিলাম, আমি মাইক্রো লেভেল অব দি মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারতাম না। আমি যখনই পাণ্ডবেশ্বরে আসতাম, 500 ছেলে, ইয়ং ছেলে, ক্ষমতায় ছিলাম তো 500 ছেলে আমাকে ঘিরে রাখতো, আমার মনে হতো এটাই হয়তো জগৎ। কিন্তু এই জগতের বাইরে যে প্রচুর মানুষ আছেন যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, তারা কষ্টের কথা বলতে চাইছেন, সেই অবসর তাদের কাছে ছিল না। পরবর্তী ক্ষেত্রে এটা বোঝা গেল, বা যার বিরুদ্ধে কথা বলতে এসছেন সেই হয়তো আমার পাশে বসে আছে, এই ধরনের ঘটনা ঘটে, এটা পরে জানা গেল। তো যেটা এবার নরেনবাবুর সঙ্গে হয়েছে। আচ্ছা, এটা হয়েছে, এটা কিরকম হয়েছে? ওই একই জিনিস, ওই এরা যারা ক্ষমতার সঙ্গে থাকতে চায় তারা তো জিতেন্দ্র তিওয়ারি, নরেন চক্রবর্তী দেখে না, তারা যে ক্ষমতায় থাকবে তার সঙ্গে থাকবে। আমি ক্ষমতায় ছিলাম, আমার সঙ্গে ছিল, এক দিনে রোজ রাত্রে একবার গোত্র জিজ্ঞেস করতো যে তোমার পুজো দিতে যাচ্ছি দাদা, তোমার গোত্র কি। এক দিন ভারতবর্ষে কোনো মন্দির নেই যেখানে আমার নামে পুজো দেয়নি, গোত্র সবাই জিজ্ঞেস করেছে, এবং যে গোত্র জানতো সেও জিজ্ঞেস করেছে এটা কনফার্ম করার জন্য যে পুজোটা তোমার নামে দিচ্ছি। তো তখন প্রথমবার ক্ষমতায় এসেছি তো ভালো লাগতো, জানি বাবা এত লোক আমাকে ভালোবাসছে। পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলাম এটা ভালোবাসা ছিল না, এটা আমাকে দেখানো যে না আমি তোমার। কিন্তু এই 5 বছর যখন ক্ষমতা থেকে সরে গেলাম, এই ব্যক্তিরা আর আমার দিকে তাকায়নি, আবার 1 মাস ধরে যোগাযোগ শুরু করেছে। তো এটা তো বুঝতে পারি যে না এই ধরনের ব্যক্তিরা, আজকেই তো সকালে 2জন ব্যক্তি আমার বাড়িতে বসেছিলাম, ওই পলিটিক্যাল আলোচনা হচ্ছিল, তার মধ্যে একজন চলে এসেছিল, আপনি কি ভাই, ও নিজের নাম, একটা পরিচয়, কি ব্যবসার সঙ্গে আছে পরিচয়, নমস্কার করলাম, ভাই আসুন, দরকার নেই। এই 5 বছরে আমার অনেক শিক্ষা হয়েছে, এবং আমি এটা পার্সোনালি ফিল করি। আরো সিনিয়র যারা আছেন তারা আরো বেটার জানেন যে মানুষের একবার ক্ষমতা এলে কিন্তু কিভাবে প্রশাসন চালাতে হয় সেটা বুঝতে পারবে না, সমাজকে বুঝতে পারবে না। একবার ক্ষমতা থেকে বাইরে যাওয়া উচিত, একবার ক্ষমতায় আসা উচিত, তারপরে ক্ষমতা থেকে বাইরে যাওয়া, তাহলে সবাই অনেক কিছু জানতে, বুঝতে, চিনতে সুবিধা হয়। মানে আপনি বলতে চাইছেন গুজরাটের মতো ক্রমাগত একই জায়গায় একই রকম, আমি রাষ্ট্রের কথা বলছি না, ব্যক্তির কথা। না, তৃণমূলের মতো, ব্যক্তির কথা বলছি, তৃণমূলের কথা বলছি, একই বলছি, তৃণমূলের মতো বারবার একই ফিরে আসে। ব্যক্তির কথা বলছি, আমি ব্যক্তির কথা বলছি। আমি বলছি একই জিনিস হয়েছিল, আপনি তো চেনেন, মলয়দাকে চেনেন তো, মলয়দার ওই যে ঘরটা আছে সেখানে রাত 2টো অবধিও জেগে থাকতো তো মানুষের সঙ্গে কথা বলার জন্য। দিদি যেদিন ওনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল, আমরা গেছিলাম, 3টা লোক সিগারেট খাচ্ছিল, 3টা লোক বসেছিল, ওই লোকরাই তো। তো এই মানে এমন ভাবার কোনো কারণ নেই যে যারা আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় তারা আমাদেরকে ভালোবাসে বলে আমাদের সঙ্গে আছে। আবার প্রচুর মানুষ আসে যারা আমাদের কাছে আসেই না, কোনোদিন কোনো কাজ নিয়ে আসে না, কোনোদিন ফোন করে না, কিছু করে না, কিন্তু নিজের বাড়ি থেকে আমাদেরকে সমর্থন। এই নির্বাচনের আগেও তো মলয় ঘটকের খানিকটা ওজন কমিয়ে দেওয়া হলো,
না দেখুন ওই মন্ত্রিত্ব তো বাড়িয়ে কমাইয়ে কারো ওজন কমানো বলা যাবে না। এটা ঘটনা যে মলয় ঘটক ইজ এ পলিটিক্যাল পারসন, এটা ব্যক্তি। কালকের দিনে যদি মলয় ঘটক চলে আসে বিজেপিতে, তাহলে এটা তো খুব বড় সিদ্ধান্ত, এটা তো আমার বলা সম্ভব না। এবং আমি তো বললাম যে একটা দল একটা দর্শনে চলতে, সেই দর্শনে বিশ্বাসী লোকরা যদি ওই দর্শনে যদি বিশ্বাস করতে শুরু, আমি বলতে পারি যে না আপনি এই দর্শনে বিশ্বাস করতে পারবেন না, আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভালোবাসতে পারবেন, এটাকে আমি বলতে পারবো? নিশ্চয়ই, সে তো 100 বার, সে তো নিশ্চয়ই খুব খাঁটি কথা। যে আমি বলতে চাইছি যে এখানে এই যে পাণ্ডবেশ্বর যে সম্পূর্ণ এলাকাটা আপনি দেখেছেন, এখানে এই ডেমোগ্রাফিক ছাড়াও এই যে উন্নতির যে হারটা যেটা আমি দেখেছি, আগে কি ছিল, বিশাল অংশের লোক কয়লা চুরি করে গ্রাম চলেছে, দেখেছি আমি। এখন কয়লা চুরি অনেক কন্ট্রোল হয়েছে, আপনিও জানেন, নিয়ন্ত্রিত অনেকটাই। তো এই যে লোকেরা, তারা আগামী দিনে তাদের রুটি রুজির কি হবে, রোজগার কি হবে? এটার জন্য দরকার ছিল, এখানে ইনভেস্টমেন্ট দরকার ছিল। ইনভেস্টমেন্ট করার জন্য আপনার যেটা দরকার, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, আতঙ্কের পরিবেশ থাকবে না, সেটার জন্য কনফিডেন্স আনতে হবে। যে সুযোগ নরেনবাবুর কাছে ছিল, উনি পাণ্ডবেশ্বর ছোট থেকে বড় হয়েছেন, কিন্তু উনি যখন স্থায়ীভাবে থাকার জন্য যখন বাসস্থান ঠিক করলেন, তখন দুর্গাপুর ও আসানসোলে ফ্ল্যাট কিনলেন। তার মানে উনি এই মেসেজটা দিতে পারলেন না যে হ্যাঁ পাণ্ডবেশ্বরে স্থায়ীভাবে থাকা যায়। তো যেখানকার বিধায়ক তিনি যদি স্থায়ীভাবে থাকার জন্য আসানসোল বা দুর্গাপুর ফ্ল্যাট কিনে নেন, তাহলে এই মেসেজটা সাধারণ মানুষের মধ্যে যায় না। মানুষের মধ্যে একটা যে না উনি যখন নিরাপদ নন, তখন অন্যান্যরা নিরাপদ থাকবে কিনা। ফার্স্ট যে কাজটা করতে হবে, যে পাণ্ডবেশ্বরে স্থায়ীভাবে থাকা যায়। পাণ্ডবেশ্বর, আসানসোলের মানুষ যেদিন জমি কিনবে পাণ্ডবেশ্বরে, যে পাণ্ডবেশ্বরে জমি কিনছে, এখানে আমি বাড়ি করব, সেদিন পাণ্ডবেশ্বর এগোবে। এবং এই পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে সবাইকে মিলে, শুধু একা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, যদি ইনভেস্টমেন্ট আপনি ধরে নিই, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, আপনি যদি যেতেন, তাহলে এই যে ইনভেস্টমেন্টের কথা বললেন, আমি এবারে সরকারি ইনভেস্টমেন্ট আমি বলছি না, কারণ সরকারি ইনভেস্টমেন্ট এমনিতেই সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না, সব তো বন্ধ করে দিচ্ছে আর করবে না এমনিতেই। তো বেসরকারি না, দেখুন দেখুন সরকারের কাজ তো ব্যবসা করা না। না সেটা এই তত্ত্বের মধ্যে যাচ্ছি না, আরো অনেক কথা এসে যাবে, ওই তত্ত্বের মধ্যে যাবেন না। তত্ত্বের মধ্যে আমি এমন কথা বলবো, তখন আবার মুশকিল হবে, তখন আমি বাদ দিচ্ছি ওটা। নিশ্চয় নয়, আপনি যেটা বলছেন আমি মানছি, সরকারের কাজ বিজনেস করা নিশ্চয় নয়। সরকারের কাজ তো ইলেকট্রাল বন্ড করা নয়, করেছে সরকারের বন্ড তো পিএম কেয়ার ফান্ডে অডিট করাও নয়, তাহলে কিছুই নয়, এগুলো বলছি না। আমি বলতে চাইছি, এখানে যদি মনে করুন ইনভেস্টমেন্ট হয়, ধরুন আপনি প্রাইভেটলি আপনি কি ব্যাপারে এখানে আসতে পারে, আমি খুব সিরিয়াস লেভেলে আমি বলছি যে এখানে ট্যুরিজম খুব হতে পারে। কিরকম ট্যুরিজম? আপনি পাণ্ডবেশ্বরে যদি ভৌগোলিক আপনি অবস্থান দেখেন, তো বিভিন্ন যে ওই ওপেন কাস্ট মাইন্স গুলো চলছে, তারপর ওটা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে প্রচুর দেখবেন যে আশেপাশে সেখানে মাছ চাষ, যেমন যে পুরুলিয়ায় বেশ কিছু জায়গায় হয়েছে যে স্টে হোম হিসাবে তৈরি করে দেওয়া, বাইরে থেকে লোকেরা এলেন, এরকম প্রাকৃতিক দৃশ্য তো খুবই মনোরম। দুর্গাপূজার আগে আপনি কোথায় কাশফুল দেখতে পাবেন না, কিন্তু পাণ্ডবেশ্বর রাস্তা দিয়ে যেতে, এটা তো দুর্গাপূজার আগে পুরো পাণ্ডবেশ্বর কাশফুল দিয়ে ভরে যায়। তো এই প্রাকৃতিক মনোরম যে দৃশ্য, সেটাকে কাজে লাগিয়ে ট্যুরিজম হাব হিসাবে যেটাকে যদি ইউজ করা যায়, ডেভেলপ করা যায়, এবং প্রাইভেট এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে যদি উৎসাহিত করা যায় যে কলকাতা থেকে অনেকে আছেন, দুদিন সময় পেলেন চলে আসেন, তারা অন্যান্য দূরে চলে যাচ্ছে, এখানে পেলে কেন আসবেন না? শুধু এই সিকিউরিটিটা দিতে হবে যে না আপনি নিরাপদে আছেন, আপনি আসুন না দুদিন, তাহলে আমার মনে হয় যে পাণ্ডবেশ্বরে এই ট্যুরিজম হাব হিসাবে এটাকে ডেভেলপ করা যেতে পারে। কেন বলছি আপনাকে, আমি এটা কিন্তু দেখেছি, আমি যেহেতু আপনার মধ্যে একটা এন্টারপ্রাইজিং ক্যারেক্টার আছে, কেন আবার বলছি, তো এটা ফ্যাক্ট যে মেয়র হিসেবে থাকার সময় আসানসোলের এমন কিছু জিনিস এই জিতেন তিওয়ারি করেছেন, সেটা কিন্তু অনেক দিন বন্ধ ছিল। তার বহুদিন আগে আসানসোলের কিছু সিপিএম নেতার অল্প বিস্তর কেউ আসানসোলের উন্নতির জন্য কিছু বড় জিনিস করেছিলেন, তারপরে সেটা একেবারেই থেমে গিয়েছিল। কিন্তু জিতেন তিওয়ারি সেটা করেছিলেন। কিন্তু আমার এটা ধারণা যে উনি যেহেতু এখানে করতে পারেননি, কিন্তু যেটা উনি করতে পারতেন, এটা আমার মনে হয়, আমি জিজ্ঞেস করছি এখনই, যে নিজের দলকে বলে, নিজের দলের যে এত ক্ষমতা আছে বিভিন্ন জায়গায়, এই সেন্ট্রালি এত পাওয়ারফুল, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর, সেই সিএসআর এর প্রচুর টাকা নর্দমা দিয়ে বয়ে যায়, ডাউন দ্য ড্রেনস, আমি জানি বিভিন্নভাবে। এবং আপনাকে বলতেও পারি, যে হাসপাতালে চিকিৎসাই হয় না প্রায়, সেখানে বিশাল টাকা, কোটি টাকা খরচা দিয়ে ওটি হয়, আমি জানি।
যেখানে কেউ কোনো নাটকও করে না, ডিসেম্বরে গিয়ে দেখবেন সেখানে বিশালভাবে একটা নাট্যমঞ্চ করেছে বহু টাকা দিয়ে, কেউ করে না, আর এসব হয়েছে। তা আপনারা কেন কোনো প্রপোজাল দিয়ে, এটা তো একবারে ইসিএল এর খাস বেল, আপনি জানেন সেখানে কেন করাতে পারছেন? সিএসআর এর যে পলিসি আছে, সিএসআর এর পলিসিতে আপনি জানেন যে যিনি যে অঞ্চলে যিনি জনপ্রতিনিধি থাকবেন তার একটা রোল আছে। তো এটা এখানে নরেন বাবুর রিকমেন্ডেশনই হোক, সিএসআর এর প্রচুর কাজ কিন্তু পাণ্ডবেশ্বরে হয়েছে। আপনি মানে টোটো অটো যেগুলো বলে তার একটা মার্কেট দেখবেন অলরেডি ইসিএল কিন্তু ওইখানে করে দিয়েছে, এবং বেশ কয়েকটা অডিটোরিয়াম করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রচুর রোড পাণ্ডবেশ্বরে কিন্তু হয়েছে। ইসিএল করেনি তার নয়, কিন্তু এবার সমস্যা হলো যে যারা ক্ষমতায় থাকবে, যারা ইসিএল কে কন্ট্রোল করার ক্ষমতা, ইসিএল সেন্ট্রাল গভর্নমেন্ট বলে জিতেন্দ্র তিওয়ারির কথা শুনে এমন ভাবার কোনো কারণ নেই। তারা যারা আধিকারিকরা আছে তারা নিজের প্রোডাকশন দেখবে, প্রোডাকশনকে যে বাধিত করতে পারবে তার কথা শুনবে। তো নিজের ক্ষমতায় যেহেতু ওনারা আছেন, ওনাদের কথা ওরা শোনে। তো তারা ওই ক্ষমতা কাজে লাগিয়ে এবার নিজের অঞ্চলে উন্নয়ন করাবেন না পার্সোনালি যা যা কাজ করাবে সেটা করে নেবেন, সেটা তো তাদের উপর নির্ভর করে। তাহলে মোটামুটি একটুকু বুঝতে পারছি যে আপনি যদি যেতেন, আপনি যদি এখান থেকে বিধায়ক হন, তাহলে অন্তত দুটো জিনিসের উপর আপনি জোর দেবেন। একটা হচ্ছে ট্যুরিজম হাব করা, যেটা বললেন, আর আরেকটা হচ্ছে পঞ্চপাণ্ডব পরিকল্পনা, জলের পরিকল্পনা। এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একেবারে শেষে চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, আপনাকে অনেকক্ষণ জ্বালিয়েছি। আপনারও পরিশ্রম প্রচুর হয়েছে। আপনার বাড়িতে এই যে এত পরিশ্রম করে, এই যে আপনি এত সকাল থেকে রাত্রির অবধি কোনো ঘুম নেই, ইয়ে নেই, তাতে পরিবারে কোনো অশান্তি হয় না? না, যেহেতু আমার মিসেসও রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো ওরও তো এই বিভিন্ন কাজে কাউন্সিলর আছে, ও তো যেহেতু ওকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা কন্যা, সে তার বিয়ে হয়ে গেছে, আপনার নিজেরা আছে, সেই জন্য আপনি রাজনীতিতেই থাকবেন বরাবরই, রাজনীতি ছেড়ে কোথাও যাবেন না, সন্ন্যাস নেবেন না, সামাজিক কাজে তো থাকবেন। এটা যাই হোক, আজকে এই অনেক কথা বলেছেন উনি, খুব উন্মুক্ত কণ্ঠে বলেছেন, এটা নয়। এবং আমিও এমন কিছু প্রশ্নও হয়তো করেছি যেটা হয়তো উত্তর দিতে, উনি কিছু উত্তর দিতে পারবেন না, আমি জানি, কিন্তু উনি জানেন যে উত্তরটা কি। আমি হয়তো উত্তর বলে দিয়েছি তা, কিন্তু বেশিরভাগ প্রশ্নের উনি কিন্তু উত্তরটা ঠিক দিয়েছেন, সঠিক দিয়েছেন। বিশেষ করে উনি যেটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। যদি উনি বিধায়ক হন, তাহলে পাণ্ডবেশ্বরের জন্য দুটো পরিকল্পনা উনি করবেন। একটা হচ্ছে ট্যুরিজম হাব, খুব ইম্পর্টেন্ট। এটা উনি হয়তো জানেন কি জানেন না, বহুদিন আগে এই ট্যুরিজম হাবের কথা উঠেছিল, তার প্রপোজালও ছিল, এমনকি ইস্টার্ন কোল্ডফিল্ডসকে জড়িয়ে করা হয়েছিল, কিচ্ছু করেনি ওরা। আর যারা এখানে ছিলেন তারাও কিছু করতেন না, সিপিএমের আমলেও সেরকম হয়নি। এখন যদি হয়, আগামী দিনে উনি যদি বিধায়ক হন, খুবই ভালো হবে। আরেকটা জিনিস উনি যেটা বলেছেন, পঞ্চপাণ্ডব পরিকল্পনা, জলের অভাব এখানে আমরা জানি, প্রবল জলাভাব হয়, সেটা যদি হয়ে যায় তাহলে সেটাও একটা খুব মূল্যবান কাজ এখানের জন্য হবে। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে আমরা আসছি খানিক পরে আরও অনুষ্ঠান নিয়ে। আরও অনেকে আছেন আমাদের অতিথি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।